আমরা তোমার ইউনিভার্সিটির সামনেই দাঁড়ানো, এই পিছনে বিল্ডিংটা যেটা ব্যাক আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লাস হয়। তো সবাই যে জিনিসগুলো নিয়ে কনফিউজ থাকে যে তুমি কিভাবে এখানে আসলা, কে প্রসেস করে দিল, নিজে থেকে কি আসলেও প্রসেস করা সম্ভব নয়, কোনো এজেন্সির কাছে যাইতে হবে, এ বিষয়ে তুমি একটু কিছু বলো। একটা বেসিক কেউ সিদ্ধান্ত যদি নেয় যে আমি সুইডেন যাব বা ইউরোপের যে কোনো দেশে যাব। চলো আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ, শিওর। তো এটা হলো আমার ইউনিভার্সিটি, এই জায়গাটা আমার সবথেকে প্রিয়। তো আমি এখানে আসছি প্রথমত, আমি আইএলটিএস এক্সাম দিয়েছিলাম। তারপরে আইএলটিএস এক্সাম দেওয়ার ঠিক আগে আমি একটা এজেন্সির কাছে গেছিলাম, একটা না কয়েকটা এজেন্সির কাছে গেছিলাম, কারণ তাদের এডুকেশন এক্সপো হইতো। তো ওখানে যাওয়ার পর আমার যেটা অভিজ্ঞতা হইলো যে তখনও কিন্তু আমি আইএলটিএসের রেজাল্ট পাইনি, আমি জাস্ট একটু যাচাই করতে গেছিলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে আমার স্কলারশিপের সম্ভাবনা কতখানি, বা আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি কোন দেশ যাইতে পারবো। তো আমাকে ওরা বেশিরভাগ সাজেস্ট করলো ইউকের কথা, ইউকের পরে সাজেস্ট করছে কানাডার কথা এবং অস্ট্রেলিয়ার কথা। কারণ যেটাতে এজেন্সি বেনিফিট পাবে, তারা কমিশন পাবে, তারা সেটাই বলবে। হ্যাঁ। কখনো আপনাকে স্কলারশিপের কথা এজেন্সি কখনোই বলবে না। তো আমি বললাম যে কানাডাতে কি সম্ভাবনা আছে, তখন ওরা বললো না, তারা একটা অবাক করার কথা বললো। বললো কি যে না, কানাডাতে তো অনেক বরফ পড়ে, এই জন্য এগ্রিকালচার রিলেটেড কিছু নাই, মানে কি ধরনের লেম কথা, হাস্যকর কথা হ্যাঁ। পুরোটাই। তারপরে বললাম যে অস্ট্রেলিয়া, তখন বললো ঠিক আছে, অস্ট্রেলিয়াতে আমি সর্বোচ্চ হয়তো 20% স্কলারশিপ পাবো। আর তারপরে আমি বললাম যে 100% কি সম্ভব না, আমি বলছি না, সম্ভব না। 100% দিলে তাহলে তারা বিজনেস করবে কিভাবে? হ্যাঁ, তারপরে আরেকদিন আমি আরেকটা এজেন্সির কাছে গেছি, তাদেরকে আমি একটু ঘাটাঘাটি করার পর জিজ্ঞেস করলাম যে ইউরোপের কি অবস্থা, ইউরোপে কি সম্ভব। তখন তারা বলতেছে না, ইউরোপে প্রচুর ভিসা রিজেক্ট হয়। আর ইউরোপে ঠিক আছে। আমি বললাম সুইডেনের কথা, তা আমাকে বললো তারা আমার কাছে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট দাবি করলো। তারা প্রথমত আমাকে বলল যে আমার ব্যাংক স্টেটমেন্ট প্রচুর লাগবে, প্রায় কোটি টাকার মতো দেখাইতে হবে। তারপরে কি বললো যে আমার ভিসা হয়ে যাওয়ার পর তাদেরকে প্রায় 1.5 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে। ভিসা হওয়ার আগে তারপরে ফাইল ওপেনিং চার্জ হ্যাঁ, বিভিন্ন ধরনের তারা তাদের। শুধু বললো যে জাস্ট ওনারা শুরুতেই 50,000 নেবে, তারপর ভিসা হওয়ার পর বাকি 1 লাখ টাকা দিতে হবে। শুনে তো আমার মুখ টুক কালো হয়ে গেছে, কারণ আমি ভাবছি যে এত টাকা কি দেওয়া সম্ভব। হ্যাঁ, ঠিক আছে, আমি যদি এজেন্সিকে 1.5 লক্ষ টাকাও দেই, তাও তো আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাইতেছি না। ওনারা বলতেছে আমি স্কলারশিপ পাবো না, তারপরে বলতেছে যে আমার কোটি টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট লাগবে। কেউ আসলে কারো কথা শুনে নিজে বিভ্রান্ত হবেন না, নিজের কনফিডেন্টটা হারাবেন না, এটা সবচেয়ে বড় জরুরি। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি তো নিজে প্রসেস করতে পারি কিনা। তারপর আমরা থেকে কিন্তু দুইজনেই আসছি, যেহেতু সুইডেনে স্পাউস ভিসা অ্যালাউ। হ্যাঁ, আমি ওই দেশগুলোই সার্চ করতেছিলাম যে যেই দেশগুলোতে আমি আমার ফ্যামিলি সহ, আমার হাজব্যান্ড সহ আসতে পারবো। তো সেখানে দেখলাম সুইডেন আছে। তারপরে কি হলো, আমি ভাবলাম যে দেখি তো নিজে নিজে প্রসেস করতে পারি কি না। তা আমি নিজে নিজে কষ্ট মষ্ট করে কিন্তু ইউকেতে প্রথম অ্যাপ্লিকেশন করি, এবং আল্লাহর রহমে ইউকেতে আমার অ্যাপ্লিকেশন অফার লেটার তো আসছে, প্লাস আমাকে 50% ওরা স্কলারশিপ দিতে চাইছিল। রাইট, এটা হচ্ছে তোমার প্রথম সাকসেস, নিজের থেকে অ্যাপ্লাই করা। হ্যাঁ, ঠিক আছে। যখন আমি প্রথম অফার লেটারটা পাইলাম, তখন আমার কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়ে গেল। তখন ভাবলাম যে ঠিক আছে, তো আমি তো আমার আইএলটিএস এর রেজাল্ট পেয়ে গেছি, তো আর কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়। তখন আমি আরও ইরাসমাসেও অ্যাপ্লাই করছিলাম, এবং আল্লাহর রহমে সেখান থেকেও পজিটিভ রেজাল্ট আসছে। কিন্তু একটা ব্যাপার যেটা হলো যে আমি শুনলাম যে ইতালিতে স্পাউস সহ যাওয়া যায় না। রাইট, এটা কারেক্ট ইনফরমেশন। ইতালিতে যাওয়া যায় না। আরেকটা আমরা মাঝখানে ব্রেক দিই, পজ দিতেছি, সেটা হচ্ছে অনেকেই বিভ্রান্ত করে যে আপনারা উইদাউট আইএলটিএস বিভিন্ন
স্কলারশিপ বা অফার লেটার পাবেন, যেটা হচ্ছে আপনাদের কাছ থেকে বোকা বানায়, কিছু এজেন্সি আপনার কাছে টাকা নিয়ে নেবে। আপনি অফার লেটার পাবেন, ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার ইস্যু করবে উইদাউট আইএলটিএস এমওআই দিয়ে, কিন্তু আপনি ভিসা রিজেকশন হয়ে যাবে আপনার যখন এম্বাসি ফেস করবেন। এই জন্যে কোথাও আপনি যাচ্ছেন পড়াশোনা করতে ইংলিশ মিডিয়ামে, অবশ্যই আপনাকে সেই প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে। পড়াশোনা করবেন অবশ্যই, সেটার জন্য আপনাকে ইংলিশটা তো জানতেই হবে। এই জন্য আপনাকে এক্সামটা ফেস করে প্রপার নিজেকে তৈরি করা উচিত। হ্যাঁ, এখন তুমি বলো। এখন তবে কথাটা কিন্তু পুরোপুরি মিথ্যা না। আপনি এমওআই দিয়ে কিন্তু অফার লেটার পাবেন, পাবেন না সেটা না। ইউকেতে এবং কিছু কিছু দেশে, এমনকি ইউএসএতেও এমওআই দিয়ে অফার লেটার কিন্তু দেয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু হলো আপনি কিন্তু স্কলারশিপ পাবেন না। রাইট। তারপরে আরও কিন্তু আছে, যে ইউনিভার্সিটিগুলো জাস্ট এমওআই দিয়ে আপনাকে 3 দিনে অফার লেটার দিয়ে দিচ্ছে, এরা হলো কিছু প্রাইভেট ইউনিভার্সিটি। একদম সঠিক। হ্যাঁ, ইউকেতে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেমন আমাদের দেশেও কিন্তু কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলোর ওরকম পরিচিত না, চাইলেই টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায়। এই টাইপের তারা ওয়ান কাইন্ড অফ বিজনেস করতেছে। হ্যাঁ, এই ইউকেতে এই টাইপের ইউনিভার্সিটিগুলো এজেন্সিকে দিয়ে রাখছে। এজেন্সির কাছে গেলেই তারা প্রথমত বলবে, হ্যাঁ আপনি ইউকেতে অ্যাপ্লাই করেন, 3 দিনের মধ্যে অফার লেটারও দিবেন। হ্যাঁ, তারপরে কি হবে, আপনি তো স্কলারশিপ পাবেনই না, পরে আপনি যখন যাবেন আপনার ভিসা ইন্টারভিউয়ের জন্য, দেখবেন যে আপনি রিজেক্ট হয়ে গেছেন। কেন রিজেক্ট হইলেন কিছুই কিন্তু বুঝলেন না। তখন এজেন্সি বললো আমরা তো অফার লেটার নিয়ে এসে দিছি, আপনাকে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। হ্যাঁ, এভাবে বলে আপনার শুধু টাকাটাই খরচ করাবে, আপনার স্বপ্নই থাকবে, কোনো কিছুই আপনি সফলতা পাবেন না। হ্যাঁ, সফলতার জন্য একটু কষ্ট করতে হবে, একটু সময় দিতে হবে। এরপরে কি হলো, তখন আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি সুইডেনে অ্যাপ্লাই করি। তো সত্যি কথা বলতে কি, ইউকেতে অ্যাপ্লাই করা যতটা সহজ ছিল বা ইরাসমাসে যতটা সহজ ছিল, সুইডেনে একটু কঠিন, কারণ এখানে বহু ডকুমেন্টেশন প্রসেস আছে। যে এখন থেকে আপনার একটু গাইডলাইনটা মনে করে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কীভাবে আপনার সুইডেনের জন্য প্রসেসের বিষয়ে যা করতে যাচ্ছেন নেক্সট ইয়ারে, তাদের জন্য গাইডলাইনটা। হ্যাঁ, তুমি বলো। ওকে, সো প্রসেসটা একটু জটিল কেন, কারণ এখানে প্রথমত আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন.এসিতে আপনার অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করতে গেলে এখানে কিছু আপনার ডকুমেন্টস লাগে, যেমন আপনার আইএলটিএস সার্টিফিকেট, তারপর আপনার ব্যাচেলরের সার্টিফিকেট এবং ব্যাচেলরের ট্রান্সক্রিপ্টটা কিন্তু ফটোকপি করে অ্যাটেস্টেড করে এখানে পাঠাইতে হয়, যেটা একটু ঝামেলার। হ্যাঁ, তারপরে কি করতে হয়, তারপরে আপনার রিকমেন্ডেশন লেটার কালেক্ট করতে হয় প্রফেসরের কাছে। আর সবথেকে ট্রিকি বিষয়টা হলো, আপনাকে একটা ভালো সিভি এবং একটা ভালো মোটিভেশন লেটার লিখতে হবে, যেটা কিন্তু আপনি যখন এজেন্সির কাছে যাবেন, ওরা হয়তো স্কলারশিপে আবেদনও করে না, কলেজে করেছি কিন্তু কখনোই করবে না তারা স্কলারশিপের আবেদন, কারণ স্কলারশিপ দিলে তারা কিভাবে পার্সেন্টেজ খাবে, আর এত কষ্ট ওরা কেনই বা করবে। রাইট। আপনার স্কলারশিপ কোন ক্যাটাগরিতে পাবেন, কীভাবে পাবেন, আপনার সাবজেক্ট আপনি বুঝবেন। তারা তো এত সময় নিয়ে আপনাকে এটা খুঁজে দিবে না কোনটার সাথে মিলতেছে আপনার সাবজেক্ট রিলেটেড। আর একটা মোটিভেশন লেটার লিখতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, যেমন এটাই মেইনলি। আমি আমার মোটিভেশন লেটার প্রায় 5 মাস ধরে লিখছি। আপনারা বলবেন যে 5 মাস, হ্যাঁ, কারণ আমি বারবার আপগ্রেড করছি, একবার লিখছি আবার আপগ্রেড করছি, আবার লিখছি আবার আপগ্রেড করছি, এবং প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য আমি আলাদা আলাদা মোটিভেশন লেটার লিখছি। যেমন ইউকে অ্যাপ্লিকেশনের জন্য একরকম, ইরাসমাসের জন্য একরকম, তারপর ডেনমার্কের জন্য একরকম, সুইডেনের জন্য একরকম। আবার সুইডেনে কিন্তু অনেক রকমের স্কলারশিপ আছে, এসআই স্কলারশিপ আছে, এসআই স্কলারশিপ ওমেনদের জন্য আছে, তারপর ইউনিভার্সিটি স্কলারশিপ আছে। প্রতিটা স্কলারশিপের জন্য কিন্তু আলাদা আলাদা মোটিভেশন লেটার লিখছি, কারণ আপনি একটা মোটিভেশন লেটার সবখানে চালাই দিতে পারবেন না। আর সব থেকে বড় ব্যাপার হলো, আপনি যে এআই দিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে লিখে নেবেন, ওদের এআই ডিটেক্টর টুল আছে, শুরুতেই আপনার অ্যাপ্লিকেশনই বাদ হয়ে যাবে। ওরা যদি দেখে যে আপনি এআই দিয়ে আপনার সিভি লিখছেন, এআই দিয়ে আপনি মোটিভেশন লেটার লিখছেন।
এই জন্য আপনার নিজের মাথা নিজেকে খাটাইতে হবে। আমি যেটা খাটাইছি, আমার সিভি বানানোর পরে শুধু আমি না, আমি কয়েকজনকে দিয়ে এটা রিভিউ করায় নিছি। এক সুইডেনে আমার কাজিন থাকেন, ওনাকে পাঠাইছিলাম, উনিও রিভিউ করে দিছে।